তসলিমা নাসরিনের লেখা লজ্জা বইটি আমার মনে হয় অনেকেই পড়েছেন। খুব চেনা একটা বই। সমস্যাটা ঠিক এই বইটাকে ঘিরেই। 1993 সালে তসলিমা নাসরিনের লেখা লজ্জা বইটি মুক্তি পায় বাংলাদেশ থেকে। তিনি তখন ওই দেশের নাগরিক, জন্মসূত্রে তিনি ময়মনসিংহের মানুষ। এই বইটির মূল কন্টেন্ট ছিল, যারা পড়েছেন তারা জানেন, তাও সকলের জ্ঞাতার্থে বলছি, এই বইয়ের মূল বক্তব্যটা ছিল যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচার, মেয়েদের ধর্ষণের ঘটনা থেকে ইত্যাদি বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলো ঘটাচ্ছিল বাংলাদেশের মৌলবাদী একদল মানুষ, সেই মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তসলিমা নাসরিন লজ্জা বইটি লেখেন। আর এখান থেকেই সমস্ত সমস্যা শুরু হয়। তসলিমা নাসরিনকে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ভিটে ছাড়তে হয়। তিনি বাংলাদেশ থেকে চলে আসেন কলকাতায়। তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। দীর্ঘ 18 বছর পর ভারতের সংসদে কেউ আরেকবার তসলিমা নাসরিনের ঘটনা নিয়ে কথা বলল। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার এমপি, তিনি তসলিমা নাসরিনের প্রসঙ্গ তুললেন সংসদে, এবং যেমনটা আপনারা দেখলেন যে তিনি তসলিমা নাসরিনকে আরও একবার কলকাতায় ফেরাতে চান। কেন ফেরানো হবে না? তিনি তৃণমূল থেকে বামফ্রন্ট সকলের বিরুদ্ধে সোচ্চার হলেন এদিন সংসদে। তো এই ঘটনার তো আপনারা সকলে দেখেছেন কয়েকদিন ধরে, কিন্তু এর পিছনে একটা সুস্পষ্ট রাজনীতি আছে বলে মনে হয় আমার। কি রাজনীতি? দেখুন, গত বিধানসভায় আমরা অনেকে ভেবেছিলাম, পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ ভেবেছিল এইবার বুঝি বিজেপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু হলো না। বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হলো বটে, কিন্তু তৃণমূলের তুলনায় মানে অর্ধেক আসনও তারা পেল না। তারপর লোকসভা এলো, লোকসভায় তাদের এমপির সংখ্যা কমে গেল। অনেকে ভেবেছিল প্রায় 20-22টা এমপি থাকবে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সংসদে পাঠাবে, কিন্তু সেরকম ঘটনা ঘটল না। একদম প্রায় 6টা এমপি কমে গেল বিজেপির। তো এই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ রাজনীতির যে বিরোধী পরিসর, সেখানে বিজেপি একটু সংকুচিত হয়ে যাচ্ছিল। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তাদের গোষ্ঠী কোন্দল। দিলীপ ঘোষ লবি, সুকান্ত মজুমদার লবি, এবং তৎকাল টিকিটে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর আরেকটা লবি। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়েছেন, তিনি সংবাদ মাধ্যমের মুখ হয়েছেন, তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 1:1 ব্যাটেল লড়তে জানেন। সব ঠিক আছে, কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে বিজেপির একটা গোষ্ঠীকন্দল মাথাচাড়া দিচ্ছিল অনেক দিন ধরে, যা আজও থামেনি। এবার এই গোষ্ঠীকন্দলের ফলে যেটা বললাম, যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে তারা ডাউনে চলে যাচ্ছিল, সংকুচিত হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি আরজি করের মতো এরকম একটা বৃহত্তর আন্দোলনে বিজেপি কোথাও ছিলই না, বিজেপি সিনেই ছিল না এত বড় একটা গণ আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে আস্তে আস্তে বামফ্রন্ট, মূলত সিপিআইএম, একটা ভালো জায়গা করে নিচ্ছিল পশ্চিমবঙ্গের মননে। তো এই ঘটনার ঘটতে ঘটতেই হঠাৎ করে আমরা দেখলাম বাংলাদেশের ঘটনা। বাংলাদেশের শেখ হাসিনার ভারতবর্ষে পালিয়ে আসা, এবং সেখানে মৌলবাদীদের দ্বারা আস্ফালন, এবং সেখানে ছাত্র জনতার যে সংঘবদ্ধ লড়াই, সব কিছুর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি পন্থীরা, যারা মূলত হিন্দুত্ববাদীদের ভোটে বারংবার জয় পেয়েছে বা পাচ্ছে, তারা বিরাট সোচ্চার হলেন। তারা একেবারে শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়ালেন, এবং এই শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে একেবারে নরেন্দ্র মোদী পর্যন্ত বিজেপির সকল নেতৃত্বকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তাদের কাছের মানুষ ভাবতে শুরু করলো। আর এই ঘটনার মধ্যে দিয়ে আরও একবার পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে বিজেপি মাইলেজ পেতে শুরু করলো। এই ঘটনাটা জুলাই মাস থেকে ঘটতে শুরু করলো। আগস্ট মাসে কিন্তু আরজি করের ঘটনা ঘটেছে, কিন্তু তারপর বামফ্রন্ট সেই বিরোধী জায়গাটা নিতে পারেননি, আন্দোলন থেমে গেছে, আন্দোলন ঝিমিয়ে গেছে। সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের ঘটনা ঢুকে যাওয়ায় বিজেপি আর একটা উত্থান হয়েছে। তো
তো এই এই উত্থানটাকে যাতে কন্টিনিউ রাখতে পারে বিজেপি স্বাভাবিকভাবে চাইবেই, বিরোধী দলের পরিসরে তারা যাতে একটা স্ট্রং জায়গা পায় তারা সেটা চাইবেই। আর এই চাওয়ার জায়গা থেকে তারা চায় ভারতবর্ষে বাংলাদেশ ইস্যুটাকে একটু জিইয়ে রাখতে। দেখুন, তসলিমা নাসরিন বর্তমানে সম্ভবত দিল্লিতে রয়েছেন, তো দিল্লিতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধে নেই। শ্রমিক ভট্টাচার্য যে প্রশ্নটা তুলেছেন সেটা খুব ন্যায়সঙ্গত প্রশ্ন, কিন্তু তসলিমা নাসরিনকে দিল্লি থেকে কলকাতায় ফেরাতে কারা পারে? দেশের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে কোন দল আছে? বিজেপি, যে দলটা শ্রমিক ভট্টাচার্যের দল। তো তারা এমনি অটোমেটিক্যালি তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাথে কথা বলে, কিন্তু সেটা না করে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসরিনকে নিয়ে সরব হলেন, কাজী নজরুল ইসলামের পাশে দাঁড়ালেন। মূলত একটা হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত দল একটি মুসলিম সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়াচ্ছে, তার কারণ একটাই, যে বাংলাদেশের হিন্দু ভোট বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের মননে জায়গা করে নেওয়া, সেখান থেকে একটা যে অংশের মানুষ ভারতবর্ষে চলে আসছে তাদের ভোট পাওয়া, আমাদের রাজ্যের মূলত সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে যে সংখ্যালঘু মানুষ 71 সালের পর থেকে এসছে তাদের ভোট পাওয়া, সব মিলিয়ে একটা রাজনৈতিক আঙিনায় বাংলাদেশ ইস্যুকে জিইয়ে রেখে শ্রমিক ভট্টাচার্য কিন্তু চেষ্টা করলেন তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরত। এবার আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য যা বললেন তার কথা কিন্তু ন্যায়সঙ্গত। কেন ন্যায়সঙ্গত? আরেকটু ইতিহাস আমাকে দেখতে হবে। দেখুন, তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে তার পালিয়ে আসার ঘটনার পর তিনি বিদেশে থাকেন, প্যারিসে থাকেন, তারপর তিনি কলকাতায় ফিরে আসেন। কলকাতায় তিনি বাড়ি, মানে নিজের বাড়ি করে ফেলেছিলেন। তার কলকাতার রডেন স্ট্রিটে তার বাড়িও ছিল, এখনো সম্ভবত আছে। তো হঠাৎ করেই তসলিমা নাসরিনের কোনো একটা লেখা নিয়ে, এই লজ্জা নিয়ে কলকাতার সংখ্যালঘু মুসলমান মানুষ রেগে যায়, আন্দোলন করে, মিছিল করে। কলকাতায় এমন একটা অবস্থা হয়, মূলত মধ্য কলকাতার কয়েকটা এলাকাতে র্যাফ নামাতে হয়, কারফিউ জারি হয়ে যায়। নেতৃত্ব কে দিয়েছিল? তৎকালীন কংগ্রেস নেতা ইদ্রিস আলী। বলা হয় ইদ্রিস আলীর নেতৃত্বে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছিল তাতে একটা বড় অঘটন ঘটতে পারত। আর তার সেফটির কথা চিন্তা করেই তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়। তিনি কলকাতা ছেড়ে সেই সময় রাজস্থানে চলে যান, কিন্তু রাজস্থানে গিয়েও তসলিমা নাসরিন থাকতে পারেননি। রাজস্থান সরকার তাকে সেখান থেকেও বিতাড়িত করে। তারপর তিনি যোগাযোগ করেন তৎকালীন মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রণব মুখোপাধ্যায় তাকে দিল্লিতে একটি সেনাদের ক্যাম্পে থাকার জায়গা করে দেন, কিন্তু তারপরেও তাকে বারংবার অ্যাপ্রোচ করা হতে থাকে তাকে ভারতবর্ষ ছাড়ার জন্য। তারপর তিনি ভারতবর্ষ ছেড়ে প্যারিসে চলে যান, তারপর আবার ফিরে আসেন, আবার যান, এরকম একটা টালবাহানা চলতে থাকে। কিন্তু তসলিমা নাসরিনের মোদ্দা কথা হচ্ছে তিনি কলকাতায় আর ফিরতে পারেননি, বাংলাদেশে তিনি ফিরতে পারেননি। এবার তার একটি জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি অভিযোগ করছেন যে অঞ্চলের মানুষ সেই দিনকে কলকাতায় দাঙ্গাটা করেছিল ইদ্রিস আলীর নেতৃত্বে, সেই অঞ্চলের মানুষ কিন্তু মূলত হিন্দিভাষী মানুষ। তারা তসলিমা নাসরিনের লেখাপড়ার কোনো রকম সম্ভাবনা নেই। কোট আনকোট তিনি তসলিমা নাসরিন বলছেন সাক্ষাৎকারে যে তারা সকলে বিহারি মানুষ ছিলেন। তো বিহারি মানুষ বাংলা লেখা পড়ার কথা না। সুতরাং কেউ বা কারা তাদেরকে উস্কানি দিয়েছে তার বিরুদ্ধে সরব হওয়ার জন্য, দাঙ্গা লাগানোর জন্য। তো তিনি সরাসরি তৎকালীন পশ্চিমবঙ্গের প্রশাসন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনকে তিনি তার বিরুদ্ধে আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার যদি আমাকে শেল্টার দিত তাহলে, বা সুরক্ষা দিত, তাহলে আমি কলকাতায় থাকতে পারতাম। কলকাতায় তিনি থাকার ক্ষেত্রে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষ একটা সেকুলার দেশ, যুগে যুগে এই দেশ বহু মানুষকে এখানে রেখেছে, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে। তো আমাকেও ভারতবর্ষে রাখার একটা ব্যবস্থা করা হোক, আমি যেন থাকতে পারি, আমি যেন আমার মায়ের ভাষায় কথা বলতে পারি কলকাতায় গিয়ে। তিনি চান এটা। এবার বাকি ডিসিশন তো সরকার নেবে। কিন্তু এই ঘটার পর কিন্তু তৎকালীন বামফ্রন্টের সহযোগী দল সিপিআই এর সাংসদ গুরুদাস দাশগুপ্ত তিনি কিন্তু সংসদে সরব হয়েছিলেন তসলিমা নাসরিনকে নিয়ে। তিনি এক প্রকার প্রায় বুদ্ধবাবুর সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন দিল্লিতে। এই গুরুদাস দাশগুপ্ত সরব হওয়ার 18 বছর পর আরও একবার শ্রমিক ভট্টাচার্য হলেন। তো এখন
সময় দেখার যে তসলিমা নাসরিনকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, নরেন্দ্র মোদীর সরকার কলকাতায় থাকার আরেকবার ব্যবস্থা করে দিতে পারবে। তসলিমা নাসরিন নিজে এখনও চান থাকতে, কিন্তু সময় সেটা বলবে। কিন্তু এই সময়ের নিরিখে আরেকটা ঘটনা জানিয়ে দিতে হচ্ছে, সেটা হচ্ছে সেই দিনকে দাঙ্গার যে মাস্টার মাইন্ড ছিল ইদ্রিস আলী, তাকে কিন্তু সেই সময় কংগ্রেস বহিষ্কার করে। কিন্তু কংগ্রেস বহিষ্কার করলেও মজার ব্যাপার হচ্ছে এই ইদ্রিস আলীকে জায়গা দেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তাকে ভগবানগোলা সিট থেকে জিতিয়ে সংসদে পাঠায়। ইদ্রিস আলী সাংসদ ছিলেন, তিনি মারা গেছেন, তিনি জীবিত নেই, কিন্তু ইদ্রিস আলী তার শেষ জীবন কিন্তু তৃণমূলে কাটিয়েছেন। তাই সেই তৃণমূল তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে সাহায্য করবে কি না সেটা সময় বলবে। কিন্তু রাজনীতি হবেই, রাজনীতি নিজের নিয়মে হবে। বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, এই রাজ্যের সংখ্যালঘু মানুষ, এই দেশের সংখ্যালঘু মানুষকে নিয়ে বারংবার প্রতিটা রাজ্যের শাসক দল, প্রতিটা দেশের শাসক দল রাজনীতি করে এসছে। শেখ হাসিনা থেকে নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই রাজনীতি করেছেন। তো আরও একবার হচ্ছে, তসলিমা নাসরিন কিন্তু, আবার বলছি, শ্রমিক ভট্টাচার্যের দাবিটা যেরকম ন্যায়সঙ্গত, সেরকমই তসলিমা নাসরিনকে নিয়ে আজকে যেটা হচ্ছে সেটা কিন্তু রাজনীতি। সেটা যে খুব মানবিক দিক পুরোটাই, সেটা আমার বোধহয় মনে হয় না। আপনারা দেখতে থাকবেন হাউ, ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার মতের সাথে আপনাদের মত কতটা মিলছে।